প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই তা কিছুটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আমরা আইসের অভিযান নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ এসেছে এবং একটি ভিডিও ভাইরাল হয়েছে, আমরা দেখেছি যে একটি নারীকে লক্ষ্য করে আইস সদস্যরা পেপার স্প্রে ছুটছে এবং বিভিন্ন জায়গায় ছবিতে দেখা গেছে গাড়ি থামিয়ে আইস সদস্যরা আইডি কার্ড চেক করছে। এই বিষয়টি আলোচনা আসবে। নিউ ইয়র্ক পুলিশ ডিএনএ সংগ্রহটা কতটুকু সাংবিধানিক, এই বিষয়টি আমাদের আলোচনায় থাকবে। এছাড়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে আজকে আলোচনায় অংশগ্রহণ করবেন অ্যাটর্নি মিজানুর রহমান, হেলাল উদ্দিন রানা, ডাক্তার শাকিলা শিমু, আর বরাবরের মতো নিউজ আপডেট জানাচ্ছেন জনাব নাজমুল হাসান। ধন্যবাদ আরিফ এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শুক্রবার, জুলাই মাসের 31 তারিখ, শেষ দিন জুলাই মাস। আগামীকাল থেকে পহেলা আগস্ট শুরু। ইরানের উপর নতুন হামলার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তা আজকে জানিয়েছেন যে তেহরানকে নতি স্বীকারে বাধ্য করার লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের উপর নতুন এই হামলার নির্দেশ দিয়েছেন এবং এই হামলা চলতি সপ্তাহান্ত, অর্থাৎ আগামীকাল, সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে, আগামীকাল অথবা পরশুর মধ্যেই শুরু হতে পারে এবং তা কয়েকদিন ধরেও চলতে পারে, এমনটাই ধারণা দিয়েছেন ট্রাম্প প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা। তবে কবে নাগাদ শুরু হবে নির্দিষ্ট তারিখ তারা বলেননি, তবে বলেছেন এই সপ্তাহান্তে, অর্থাৎ এই উইকেন্ডে সেটি শুরু হবে এবং আর কিছুক্ষণ পরেই মূলত উইকেন্ড শুরু হচ্ছে। দেখা যাক প্রেসিডেন্ট ট্রাম্প তার কথায় কতটুকু রাখতে পারেন, কারণ অতীতেও দেখা গেছে অনেকবার তিনি আক্রমণ নির্দেশ দিয়েছেন, আবার নিজে থেকেই সেটি থামিয়েও দিয়েছেন। তিনি চাচ্ছেন, তার বক্তব্য হচ্ছে ডিপ্লোম্যাটিক সমাধান, কূটনৈতিক সমাধান, কিন্তু ইরান সেই পথে যাচ্ছে না, এমনই অভিযোগ যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা করেছেন এবং ইরান যুদ্ধবিরতির যে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে সেই চুক্তি ভঙ্গন করে হরমুজ প্রণালী অবরোধ করার চেষ্টা চালিয়েছে। এই ধরনের অভিযোগের ভিত্তিতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের উপরে চাপ সৃষ্টি করার জন্য আবারও পুনরায় এই হামলার ঘোষণা দিয়েছেন, তবে এটি এখন শুরু হয়নি। ইসরায়েল যদি গাজা বিষয়ে তার পরিকল্পনা বাধা দেয়, তবে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত হতাশ হবেন। অর্থাৎ গাজা নিয়ে যে 20 দফা শান্তি চুক্তি কিংবা গাজা সমস্যার সমাধানে যে শর্ত প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন আলোচনা ভিত্তিকে কেন্দ্র করে, সেই ব্যাপারে যদি বাধা দেয় ইসরায়েল, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত হতাশ হবেন এবং যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা এই ব্যাপারে সতর্কবার্তা দিয়ে বলেছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের বোর্ড অফ পিস, যেটি উত্থাপিত নিরস্ত্রীকরণ পরিকল্পনা হামাস মেনে নিয়েছে, এমনটাই ধারণা দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের সিনিয়র কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনের। এবং ট্রাম্পের এই ঘোষণার পরপরই সাংবাদিকদের সাথে এক ব্রিফিং এ এই সতর্কবার্তাটি দেওয়া হয় ইসরায়েলের উদ্দেশ্যে। গত বৃহস্পতিবার মিশরে পিস বোর্ড ও হামাসের মধ্যকার আলোচনায় অগ্রগতির খবরের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় একটি বিবৃতিও দিয়েছে। সেই বিবৃতিতে দেখা যাচ্ছে যে বিদ্যমান আশাবাদের বলা হয়েছে, সেটা হচ্ছে যে বিদ্যমান আশাবাদের উপর কিছুটা জল ঢেলে বলা হয় যে ইসরায়েলের প্রধানমন্ত্রী অফিস থেকে যে বার্তাটা প্রকাশ করা হয়েছে, তাতে এই শান্তি চুক্তির কিংবা প্রস্তাবিত শান্তি প্রস্তাবের উপর কিছুটা জল ঢেলে দেওয়া হয়েছে বলা হচ্ছে। এবং গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহারের বিনিময়ে ইসরায়েল যে পূর্ণ সামরিকীকরণ মুক্ত গাজার দাবি জানিয়েছিল, সেই নিরস্ত্রীকরণ প্রক্রিয়া তা পূরণ করতে পারেনি। ইসরায়েল বলেছিল গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রস্তাবটি দিয়েছেন সেখানে পূর্ণ মাত্রায় নিরস্ত্রীকরণের বিষয়টি উল্লেখ নেই বলে ইসরায়েলের তাতে কোনো আগ্রহ নেই এবং এই বিবৃতিতে সম্ভবত ট্রাম্প প্রশাসনকে ক্ষুব্ধ করে তুলেছে যদিও। এবং এর ফলে ট্রাম্প প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, আমরা ইসরায়েলের কাছে এমন কিছু চাইছি না যা তাদের প্রাথমিকভাবে সম্মত হওয়া 20 দফা পরিকল্পনার বাইরে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তা বলতে চাচ্ছেন যে ইসরায়েলের কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পের এই 20 দফা কর্মসূচিতে প্রথমে সম্মতি জানিয়েছিল এবং যুক্তরাষ্ট্র এমন কিছু করছে না যেটি এই 20 দফা শর্তের মধ্যে নেই। তাই আমরা অত্যন্ত আস্থাশীল যে তারা ইসরায়েল এটি মেনে চলবে। যদি তারা তা না করে তবে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত হতাশ হবেন, সেটিও তিনি বলেছেন। মরক্কো থেকে উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বশাসিত ছিটমহল সেউতায়
প্রবেশের সময় অন্তত 34 জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে এ পর্যন্ত জানা গিয়েছে। সীমান্ত ভেঙে হাজারো মানুষ সেউতায় প্রবেশের চেষ্টা করলে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে স্পেন কর্তৃপক্ষ জানিয়েছে। আজ শুক্রবার 31শে জুলাই দি ইংল্যান্ডের কাগজ পত্রিকা গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে আরো জানা যায় যে সেউতার আঞ্চলিক সরকারের প্রধান হুয়ান জেসুস ডিভাস এই তথ্য নিশ্চিত করে বলেছেন যে গত কয়েকদিনের ঘটনায় প্রায় 60,000 মানুষ মরক্কো থেকে সেউতায় প্রবেশ করেছেন। এই সংখ্যা সেউতার মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। অর্থাৎ সেউতাতে এখন যেই পরিমাণ মানুষ বসবাস করেন তার অর্ধেকেরও বেশি গত কয়েকদিনে সেউতায় প্রবেশ করেছেন মরক্কো থেকে। সীমান্ত পার হওয়ার সময় প্রাণহানির ঘটনাও বেড়েছে জানিয়ে ডিভোস আরো বলেছেন এখন পর্যন্ত তাদের কাছে 34 জনের মৃত্যুর খবর রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আজ শুক্রবার তার প্রশাসনের সেই বিতর্কিত প্রস্তাবের পক্ষেই সাফাই গিয়েছেন যাতে 6 জানুয়ারির ঘটনায় অভিযুক্ত এবং সরকারের দ্বারা অন্যায়ভাবে লক্ষ্যবস্তু হওয়া অন্যদের জন্য $1.8 বিলিয়ন একটি অস্ত্র হিসেবে সরকারি ক্ষমতার অপব্যবহার বিরোধী তহবিল, যেটাকে অ্যান্টি উইপনাইজেশন তহবিল হিসাবে চিহ্নিত করা হয়েছিল, সেটি গঠনের কথা বলা হয়েছে। অস্ত্রায়ন বিরোধী তহবিলের পক্ষে ট্রাম্পের এই সাফাইয়ের কারণে অ্যাটর্নি জেনারেল হিসেবে টড ব্লাঞ্চের মনোনয়ন প্রক্রিয়া আরো জটিল হয়ে গেল সিনেটে। অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্পের মনোনীত প্রার্থীর নিয়োগ প্রক্রিয়াকে আটকে রেখেছেন 2 জন রিপাবলিকান সিনেটর, টম টিলিস ও জন কর্নিন। তারা বিতর্কিত অস্ত্রায়ন তহবিল অর্থাৎ উইপনাইজেশন তহবিল পুরোপুরি বাতিল হওয়ার বিষয়ে নিশ্চয়তা চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের কাছ থেকে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন তিনি তার পক্ষে রয়েছেন, তিনি সেটি বাতিল করবেন না। ট্যাক্স রেভিনিউ বা কর রাজস্ব ও গ্রাহক সংক্রান্ত কয়েক সপ্তাহের আলোচনা ব্যর্থ হওয়ার পর কালসি বলে যে নামক প্রতিষ্ঠানটি অবৈধ জুয়ার কার্যক্রম পরিচালনা করছে নিউ ইয়র্কে, সেই অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করে নিউ ইয়র্ক স্টেট প্রেডিকশন মার্কেট বা ভবিষ্যৎবাণী ভিত্তিক বাজার নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে আরো জোরদার করেছে। আজ শুক্রবার নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এই মামলাটি দায়ের করেছেন কালসি বলে প্রেডিকশন মার্কেট অর্থাৎ জুয়ারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। মামলাটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম প্রেডিকশন মার্কেট পরিচালনা করে প্রতিষ্ঠান কালসিকে লক্ষ্য করে করা হয়েছে এবং এমন একটি উদীয়মান শিল্প খাত যেখানে ব্যবহারকারীরা প্রায় যে কোনো বিষয়ের উপর বাজি ধরতে পারেন। এর আগে চলতি বছরের শুরুর দিকে প্রেডিকশন মার্কেট সুবিধা প্রদানের দায়ে জেমস কয়েনবেস এবং জেমিনি এর বিরুদ্ধে মামলা করেছিল নিউ ইয়র্ক স্টেট। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আদালতের কাছে আবেদন জানিয়েছে যেন জুয়া পরিচালনার লাইসেন্স ছাড়া নিউ ইয়র্কে কার্যক্রম চালানো থেকে কালসিকে নিষিদ্ধ করা হয়। আগে তাদের লাইসেন্স পেতে হবে এবং তাদের অর্জিত সমস্ত মুনাফা বাজেয়াপ্ত করানোর নির্দেশ দেওয়া হয়। সে স্টেট যদি মামলায় সফল হয় এই মামলায়, তবে জরিমানা ও অবৈধভাবে অর্জিত অস্ত্র ফেরত ডিসএগ্রিমেন্ট বাবদ, যেটা ডিসগার্মেন্ট বা যেটাকে বলা হয় বাবদ, কালসির কাছ থেকে $36 বিলিয়ন পর্যন্ত নিউ ইয়র্ক স্টেট আদায় করতে সক্ষম হবে। এক বিবৃতিতে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলও বলেছেন যে কালসি নিউ ইয়র্কের জুয়া সংক্রান্ত আইনগুলোকে উপেক্ষা করার পথটাই বেছে নিয়েছে, সেই জন্যই তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হচ্ছে। নিউ ইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগের আজ শুক্রবার জানিয়েছে যে ম্যানহাটনের আপার ইস্ট সাইডে প্রাণঘাতী লিউজিনিয়াস ডিজিজের প্রাদুর্ভাবের উৎসটি নির্মূল করা সম্ভব হয়েছে এবং ওই এলাকায় বসবাসকারী বা সেখানে যাতায়াতকারীদের নিউমেনিয়ার এই গুরুতর ধরনটিতে আক্রান্ত হওয়ার আর কোনো বাড়তি ঝুঁকি নেই। 2 বছর বয়সী শিশুদের জন্য মামদানির চাইল্ড কেয়ার শিশু কার্যক্রম সম্প্রসারণের বিষয়টি তদারককারী নিউ ইয়র্কের সিটির সিনিয়র কর্মকর্তা পদত্যাগ করেছেন আজকে। 2 বছর বয়সী শিশুদের জন্য মামদানির শিশুতত্ত্ব কার্যক্রম সম্প্রসারণের বিষয়টি তদন্তকারী সিটি সেই কর্মকর্তা মেহরাজ জোরান মামদানির 2 বছর বয়সী শিশুদের জন্য নেওয়া উচ্চাকাঙ্ক্ষী শিশু যত্ন চাইল্ড কেয়ার কর্মসূচি তদারকিতে থাকা শিক্ষা বিভাগের শীর্ষ কর্মকর্তা। তিনি হচ্ছেন ডেপুটি চ্যান্সেলর সিমন হাকিম। সেপ্টেম্বরে থেকে সরে যাচ্ছেন সিমন হাকিম হচ্ছেন তিনি, সেপ্টেম্বর মাসেই থেকে তিনি এই দায়িত্ব থেকে সরে যাচ্ছেন।
মামদানির বিনামূল্যে শিশু যত্ন, শিশু সেবার উদ্যোগের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে তার এই চলে যাওয়ার ঘটনাটি ঘটছে। যদিও মেয়র মামদানি নির্বাচনী প্রতিশ্রুতিগুলির মধ্যে পরিচালনাগত দিক থেকে সবচেয়ে জটিল বলে বিবেচিত এই কর্মসূচির চলতি শরতে কয়েকটি এলাকায় 2000টি বিনামূল্যে আসন নিয়ে চালু হতে যাচ্ছে সেটি, এবং পরিবারগুলোর কাছে 4 আগস্টে সংক্রান্ত প্রস্তাবনা পৌঁছবে বলে আশা করা যাচ্ছে। যাদের 2 বছর কিনা তার বয়সী শিশুরা এই চাইল্ড কেয়ার শিশু সেবার সুযোগ পাবেন, তারা আনুষ্ঠানিকভাবে চিঠি পেতে শুরু করবেন 4 আগস্টের পর থেকে। হকিন্স কেন পদত্যাগ করছেন সে বিষয়ে সিটি কর্তৃপক্ষ কিছু জানায়নি যদিও, তবে তাকে কোনো সাক্ষাৎকারের জন্য উপস্থিত করার অনুরোধও প্রত্যাখ্যান করা হয়েছে। স্কুল চ্যান্সেলর কামার স্যামুয়েলস এক বিবৃতিতে বলেছেন, গত কয়েক বছরে কর্মজীবী পরিবারগুলোর জন্য নিউ ইয়র্ক সিটিকে আরো সাশ্রয়ী ও সহজলভ্য করে তোলার ক্ষেত্রে ডেপুটি চ্যান্সেলর এই সিমন হাকিমস একজন নেতৃস্থানীয় ভূমিকা পালনকারী ছিলেন। শেষ করছি, নিউ ইয়র্ক সিটির সাবওয়ে ব্যবহারের জন্য খরচ বর্তমানে $3 আপনারা জানেন, এবং প্রতি রাইডের জন্য যদিও ট্রান্সফার সুবিধা রয়েছে। এমটিএ কর্তৃপক্ষ অর্থাৎ মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি যারা এই সাবওয়ে পরিচালনা করে থাকে, তাদের প্রাথমিক বাজেট পরিকল্পনাটিকে প্রকাশ করেছে এবং সেখানে ভাড়া বা টোল বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে, অর্থাৎ সাবওয়ে বাড়ানোর প্রস্তাবটি তাদের বাজেটে উপস্থাপন করা হয়েছে। এর লক্ষ্য হলো 2027 এবং পরবর্তীতে 2029 সালের মধ্যে নিউ ইয়র্ক সিটির সাবওয়ে, বাস, ব্রিজ ও টার্মিনাল টোল থেকে আয় 4% বৃদ্ধি করা, অর্থাৎ সাবওয়ের ভাড়া 4% পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। এতে সাবওয়ের ভাড়া বর্তমানে $3 থেকে $3.15 পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিচালনার ব্যয় অপরিবর্তিত থাকলে, তাছাড়া ভাড়া 4% বাড়লে প্রতিবার কার্ড সোয়াইপ বা ট্যাপ করার ক্ষেত্রে খরচ প্রায় 12 সেন্ট বেড়ে যাবে, 12 থেকে 15 সেন্ট পর্যন্ত বেড়ে যাবে 4% হিসেবে প্রতিদিন, এবং এটি 10 সেন্টও হতে পারে। প্রতিদিন গড়ে নিউ ইয়র্ক সিটিতে 40 লাখ মানুষ সাবওয়ে যাতায়াত করে। এর ফলে এমটিএ দৈনিক আয় প্রায় $5 লক্ষ বৃদ্ধি পাবে শুধুমাত্র 4% ভাড়া বৃদ্ধির কারণে। এমটিএ কর্তৃপক্ষ জানিয়েছে যে মুদ্রাস্ফীতি অর্থাৎ ইনফ্লেশনের সাথে সামঞ্জস্য বজায় রাখতে ভাড়ার এই পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে, অর্থাৎ বর্তমানে যুক্তরাষ্ট্রে ইনফ্লেশনটি মুদ্রাস্ফীতি হচ্ছে 4% এবং সেই জন্যই 4% ভাড়া বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, এবং সাধারণত প্রতি 2 বছর অন্তর এমনটা করা হয়। তবে উল্লেখযোগ্য হচ্ছে যে চলতি বছরের জানুয়ারি মাসেই ভাড়া $3 করা হয়েছিল বাড়িয়ে। এমটিএ প্রধান জানিয়েছেন যে যাত্রীদের ব্যালেন্স ও ট্রান্সফার তথ্য দেখানোর সুবিধা সহ অমনি ব্যবস্থারও সক্ষমতা বৃদ্ধির কাজ চলছে। আপনারা অনেকেই যারা আগে মেট্রো কার্ড ব্যবহার করতেন তারা জানতেন যে মেট্রো কার্ডের প্রতিটি সোয়াইপের পর তারা জানতেন যে তাদের কার্ড ব্যালেন্স কতটুকু রয়েছে কার্ডে, কিংবা এবং এর সাথে তারা ট্রান্সফার নিচ্ছেন কিনা কিংবা ট্রান্সফার ব্যবহার করছেন কিনা সেটিও পেতেন স্ক্রিনে। কিন্তু অমনি চালু হওয়ার পর থেকে সেই সুযোগটি আর নেই এখনো পর্যন্ত, সেটি ফিরিয়ে আনার কথা বলেছেন এমটিএর প্রধান, এবং তিনি বলেছেন আগামী কিছুদিনের মধ্যেই টেস্ট রান করার পর এটি পূর্ণ দমে গ্রাহকরা দেখতে পাবেন যে তাদের ফেয়ার কতটুকু ভাড়া বাকি রয়েছে, অর্থাৎ তাদের অমনি কার্ডে কত ব্যালেন্স রয়েছে, কিংবা তারা যে সাবওয়েটি যে রাইটটি ব্যবহার করছে সেটি ট্রান্সফার কিনা। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ আপনাকে নাজমুল ভাই, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যোগ দিয়েছেন অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনাকে যে প্রশ্নটা রাখতে চাই, আমরা এরই মধ্যে সংবাদকর্মীরা দেখেছি জ্যাকসন হাইটস, ব্রুকলিন, ব্রঙ্কস, জামাইকার যে বিশেষ জায়গাগুলোতে, বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে আমরা দেখেছি যে বাঙালিদের সংখ্যা অনেক কমে গেছে। তার মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে একটি সংবাদ আমাদের চোখ আটকে গেছে, যে আমরা দেখেছি যে আইস সদস্যরা গাড়ি থামিয়ে আইডি কার্ড চেক করার ছবি আমরা দেখেছি। পাশাপাশি আইস সদস্যদের একটি নারীকে পেপার স্প্রে দিয়ে ছুটতে আমরা দেখেছি। তো এই যে সার্বিক অবস্থা এবং বিভিন্ন জায়গায় আইএসের অপারেশন চলছে, এবং আমরা একটি জিনিস জানতে পেরেছি সংবাদ মাধ্যমেই, যে আইস এখন শুধু সিলেক্টিভ তাদের দেয়া ডেটা অনুযায়ী শুধু অপারেশন করছে না, অপারেশন যে কাউকে সন্দেহভাজন হলে তাদেরকেও আটক করার চেষ্টা করছে বা জিজ্ঞাসাবাদ করছে।
আমরা ছবিগুলো দেখানোর চেষ্টা করেছি। মিজান ভাই, এই বিষয়গুলো নিয়ে যদি বাংলাদেশি কমিউনিটি সহ সবাই তো অনেকেই আতঙ্কিত, আপনি যদি কিছু বলতেন। ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে? জি। ধন্যবাদ। আহ, আপনি যে কথাটা বললেন সেটা আমার মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে না তারা আতঙ্কিত। কেন আতঙ্কিত না? আমার অফিসে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল আজকেই। ফেডারেল প্লাজাতে যাবে আবার কিছু ফাইলিং এর জন্য, যাকে বলা হলো সে নাকি যাবে না। কেন? তার কোনো আইডি নাই। তো এখন আপনি বলেন, হ্যাঁ, মানে ওই যে যে মানুষটা যাবে আহ, সে অন্তত মানে দেখে, ওই যে আপনি যেটা বলেন সন্দেহভাজন, যে কোনো মানুষই যে ইমিগ্রেন্ট লুকিং এটসেট্রা, ওরকম একজন মানুষ। তো আপনি অফিসে আসতেছেন, বাসা থেকে বেরিয়েছেন, এখান থেকে ফেডারেল প্লাজাতে আপনার প্রতিদিন আমার লোক যেতে হচ্ছে। হ্যাঁ, ফেডারেল প্লাজাতে না যাওয়া হোক, সে কেন আইডি নিয়ে আসবে না? তার মানে তার কোনো ভয়টয় নাই। তো ফলে আমার মনে হয় না যে আপনি যে বলছেন আমাদের মধ্যে মানুষজনের ওই উৎকণ্ঠা ইত্যাদি, হ্যাঁ, কাজ করছে, আমার মনে হয় না। কারণ এই যে যার কথা বলছি তারই এক পরিচিত মানুষ একবার এক বিপদে পড়লেন, আপস্টেটে গেলেন তার এক আত্মীয়ের বাসায় বেড়াতে। ওই ভদ্রলোক ক্যান্টনমেন্টে থাকেন, ওখানে চাকরি করেন, ক্যান্টনমেন্টে চাকরি করেন, সেনা অফিসার। তো সেইখানে গেলেন, সেখানে উনি ড্রাইভ করে গেছেন, ভালো কথা, ড্রাইভিং লাইসেন্স আছে, কিন্তু ওনার যে একটা ইমিগ্রেশন কাগজপত্র আছে, হ্যাঁ, একটা ওয়ার্ক পারমিট আছে, ওইটা নিয়ে যান নাই, ওনাকে ধরে রেখে দিয়েছেন। তো এই যে ব্যাপারগুলা, হ্যাঁ, এইগুলা মানে খুব আকর্ষণীয় কথাবার্তা আমার কাছে, আমি যেটা বলি সেক্সি কথাবার্তা, আইস আসছে, আইস ধরছে, মুখোশ ইত্যাদি। কিন্তু আমার কথা হচ্ছে যে এগুলোর মানে কি? এগুলোর বলার মানে আপনারা একটা কাজ করার চেষ্টা করছেন, মানুষকে সাবধান করার চেষ্টা করছেন। এবং এটা আজকে থেকে না, এই টাইম টেলিভিশন বহুদিন ধরেই এগুলো নিয়ে আলাপ করছে, আপনার নতুন কিছু না। তো তাতে কি লাভ হলো? আমরা যদি আমাদের পকেটে, আপনি দেখেন, আমি এইখানে একজন 27 বছর ধরে অ্যাটর্নি, এই যে আমার মানে ফোন কাম ওয়ালেট, এইখানে আপনি দেখেন, হ্যাঁ, আমি অ্যাটর্নি, আমার অ্যাটর্নি কার্ড আছে, কিন্তু সাথে পাসপোর্ট কার্ডটা রেখে দিয়েছি। এই মানে এরা সৈন্য সামন্ত, এদের সাথে তর্কে যাওয়ার কোনো মানে হয় না। আপনি জাস্ট আপনার কাগজটা দেখাই দেন, সব লেটার চোখে যায়। তো ফলে আপনি এগুলো বলছেন উপকারের জন্য, কিন্তু কার কথা কে শোনে? তো ফলে যতই এগুলো হচ্ছে, হ্যাঁ হচ্ছে, আমি আমি আপনি পত্রিকায় পড়েছেন, আমিও পত্রিকায় পড়েছেন, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আমরা হয়তো 4-5 জন লোক জানি, আপনারা হাজার হাজার লোককে জানেন, আপনাদের কাছে খবরটা বেশি। কিন্তু আপনি বলেন যে এই যে এগুলা হচ্ছে, এটা আজকে থেকে না, গতকাল থেকে না, মানে অন্তত 2 বছর ধরে এরকমের একটা কথা, যে ট্রাম্প আসলো, ট্রাম্প আসছে ইত্যাদি, এগুলো হচ্ছে, তাতে কোনো লাভ হয়েছে? আমরা যারা এখানে আছি প্রত্যেকেরই যার যাই কাগজপত্র আছে একটু সাথে রাখলে অসুবিধাটা কোথায়? নালে অবস্থাটা তো ভালো, সবাই জানে। আপনার এটা নিয়ে কান্নাকাটি হতে পারে, প্রোগ্রামের মধ্যে আমরা এটা নিয়ে উৎকণ্ঠা, কান্নাকাটি এগুলো করতে পারি, এতে লাভ হবে কি? আপনি বরং আসুন, আমরা একজন মানুষকেও যদি উদ্বুদ্ধ করতে পারি। ওই যে একবার কোন এক খলনায়ক বলেছিল 64টা কি জানি 64,000 গ্রামের একটা মোড়লও যদি আমাকে দেখে ভালো হয়ে যায়, তাহলে আমার অভিনয় সার্থক হবে মনে করি। তা আমার এই রকমের এই উকালতি জীবনে যদি আমি একজন মানুষকেও এই ধরনের রূঢ় কথাবার্তা বলেও যদি একজন মানুষের যদি কালকে সকালে আইডিটা নিয়ে বেরোয়, তাহলে আমি খুশি হই। এ হলো কথা। কারণ আমার কাছে যতজন আসে প্রত্যেকেই বলে এরকম, এই যে টাইম টিভিতে আপনাকে দেখেছি ইত্যাদি ইত্যাদি। তো দেখে লাভটা হলো কি? হ্যাঁ, কাগজপত্র কথায় ও না, আজকে তো কথা বলতে আসছি, শুধু কথা বলে লাভটা কি? তো যাই হোক, তা আমি অনুরোধ করব আপনার এই যে যে রিপোর্টটা আপনি বললেন, আমি জানি না যে কোন পত্রিকা থেকে বা কিভাবে বললেন, নিশ্চয়ই আপনাদের নিজস্বই অনুসন্ধানের রিপোর্ট আছে, আপনারা তো এগুলোর উপরে অনেক ছবি বা ভিডিও আছে, গেল কিছু কিছু তো দেখালেনও। তো এগুলা দেখানোর উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে শুধু উৎকণ্ঠার জন্য আপনি দেখান নাই। আসুন আমরা দুজনে হাত মিলাই এবং অনুরোধ করি, আমি আপনার সহকারী হিসাবে, হ্যাঁ, আমি দর্শকদের অনুরোধ করব, আপনার যার যা কাগজপত্র আছে অন্তত একটা ইমিগ্রেশন কাগজ
হার্ড কপি। আপনার ওই আজকাল তো অবশ্যই ফোনের মধ্যে ছবি থাকে, ভালো কথা, এই ছবি টবি বের করতে করতে বলবে যে আগে আপনি গাড়িতে উঠেন। হ্যাঁ, তো ফলে আপনি একটা একটা কাগজ আপনি একটু রেডি করে রাখেন, এবং এগুলা কিন্তু আইন আছে। আপনি ইভেন মানে ডিপোর্টেশন অর্ডার লাগে না, যে কোনো লোক তার যদি স্ট্যাটাস না থাকে, যেমন B2 ভিসা আপনার 6 মাস হয়ে গেছে, 7 মাসের মাথায় কি 6.5 মাসের মাথায় আপনাকে যদি পাওয়া যায়, আপনাকে ডিটেইন করতে পারে। এই ল, এই আইন কোনো ব্যক্তি কোনো বিশেষ আমলে হয় নাই, এটা বহু যুগ থেকেই আছে। আপনি কত পাঠিয়ে দিবেন না দেশে, কিন্তু কথাটা হচ্ছে ওই জেলখানার ভিতরেই আপনি কোর্ট কাচারি করবেন, 2 দিন 3 দিনের মধ্যে আপনার কোর্ট হিয়ারিং হয়ে যাবে, আপনি কোনো কাগজপত্র আনতে পারলেন না, আপনি ঠিকমতো উকিলের সাথে মানে প্রিপারেশন করতে পারলেন না, তখন অবস্থাটা কেমন হবে বলেন? সুতরাং আপনারা অনুগ্রহপূর্বক, আপনি সিটিজেন ডাজন্ট ম্যাটার। আমি যখন এখানে প্রথম আসলাম, আমার প্রোগ্রাম ডাইরেক্টর বলে দিয়েছিল যে আর ডাই হিয়ার ইজ এ ফরেনার, ডাজন্ট ম্যাটার, আই হ্যাভ সিটিজেনশিপ। সুতরাং এই যে জিনিসগুলো, এগুলো আপনারা একটু খেয়াল করেন। হ্যাঁ, মানে আমার গায়ে তো আর লেখা নাই যে আমি সিটিজেন, এখানে তো প্রেসিডেন্টকেও বলা যায় সে এখানে জন্মগ্রহণ করছে কিনা সন্দেহ আছে। তো এই যখন অবস্থা, যারা এখন অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন তারা এইভাবে মনে করে যে কোনো একজন প্রেসিডেন্ট, হ্যাঁ, তারও এখানে জন্ম হয়েছে কিনা সন্দেহ আছে। সুতরাং আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে, একটু সাবধানে থাকতে হবে। কি সাবধানে থাকতে হবে? আপনার যার যা পেপার আছে, ইমিগ্রেশনের কাগজ, একটা ওয়ার্ক পারমিট আছে, হ্যাঁ, বা এই যে জিনিসগুলো আছে, ড্রাইভিং লাইসেন্স, স্টেট এড, এই হচ্ছে, সবগুলোই রাখবেন। শুধু একটা রাখবেন তাহলে হবে না, হ্যাঁ, অনুগ্রহপূর্বক, তাহলে ভালো হবে। এবং এটা যে আপনি বলেছেন, এটা নিশ্চয়ই সত্য কথাই বলেছেন। আমার কাছে শুধু এইখানে না, অন্যান্য জায়গায় হচ্ছে ছোট 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 শহরে গেলাম, আলবেনির পাশে একটা ছোট শহর, ওখান থেকেও এসে ধরে নিয়ে গেল। তো এইভাবে করে তারপরে সেই বাফলোতে ভদ্রলোকের কোনো ইন্টারভিউ হয় নাই, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং, ইন্টারভিউ হয় নাই, ওনাকে বাসার সামনে থেকে ধরে নিয়ে গেল। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো, যে আবার অ্যাটলান্টাতে, হিউস্টনে থাকে, অ্যাটলান্টা এয়ারপোর্টে ওই ঠিকানা বোধহয় বেড়াতে গেছিল, ওখানে ডোমেস্টিক এয়ারলাইন, মানে ওখানে চেক ইন করে আপনার সিকিউরিটি পার হয়ে মাত্র গিয়ে বসছে, ওখান থেকে ধরে নিয়ে আসছে। তো ওনার ডিপোর্টেশন অর্ডারও নাই, ওনার ইন্টারভিউ হয় নাই, উনি একজন সম্মানিত কি জানি বলে, খুব ইয়াং না কি, বয়স্ক বলে আমি মাইন্ড করবেন কিনা উনি। হ্যাঁ, তো যাই হোক, মানে মোট কথা হচ্ছে যে এরকম মানুষজন, শ্রদ্ধ মানুষ, ওনার অনেক ধরনের কমপ্লিকেশন আছে, মেডিকেল ইস্যুস আছে, এর মধ্যে নিয়ে সেই যেখানে নিয়ে রাখছে, আপনি বিশ্বাস করবেন, ওখান থেকে যদি উনি ছেড়েও দেয়, ওখান থেকে উনি বেরিয়ে আসতে পারবে না, মানে শত শত মাইল, কিচ্ছু নাই ওইখানে। হ্যাঁ, আমি গিয়েছি লামকিন, জর্জিয়া। হ্যাঁ, তো এখন কথাটা হচ্ছে যে এগুলা না হওয়ার জন্য আপনার কাগজপত্র একটু সাথে রাখবেন, সাথে রাখবেন, আর ভয় পাবেন না। কাগজপত্র সাথে আপনি দেখাবেন, যে একটু বুঝিয়ে বলবেন যে আমার একটা জিনিস পেন্ডিং আছে, এইরকম একটা অবস্থা, আপনি কোর্ট হিয়ারিং আছে, আপনার একটা হিয়ারিং নোটিশ আছে, এগুলো একটু সাথে রাখবেন। হ্যাঁ, এতে আপনার খুব একটা ক্ষতি হবে না। পকেটে একটা পেপার, একটা A4 সাইজের একটা পেপার রাখলে আপনি তো কত টাকা পয়সাও রাখেন। কাইন্ডলি একটু এগুলো রাখেন সাথে। ওনারাও তো মানুষই, ওনাদেরও আত্মীয় স্বজন আছে। আপনি জানেন কিছু নাকি ক্যান্টনমেন্টের ভিতর থেকে আর্মি অফিসার ওয়াইফকে ধরে নিয়ে গেছে, এটা নাকি ইলিগাল। হ্যাঁ, তো এইরকমের হচ্ছে, তাহলে আমরা তো সিভিলিয়ান, সেই ক্যান্টনমেন্টের ভিতর থেকে গিয়ে ধরে নিয়ে আসতেছে। তো ফলে এগুলা হচ্ছে, এগুলা নিয়ে কান্নাকাটি না করে আসুন আমরা অনুগ্রহপূর্বক আমাদের যার যা কাগজপত্র আছে, সবকিছু না, কিন্তু আপনারা একটু পকেটে একটা কাগজ অন্তত রাখলেন, যাতে করে দেখতে পারে, যে দেখে একটা চেক করতে পারে। একটু কাইন্ডলি চিন্তা করে দেখেন। ধন্যবাদ। আমার ধন্যবাদ আপনাকে। আমি দুটো প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। প্রথম প্রশ্নটি হলো যে আপনি খুব স্বাভাবিকভাবে যে বিষয়টি প্রথমেই উল্লেখ করেছেন যে আমরা সিরিয়াস না, তো আসলে কেন সিরিয়াস না, মানে এই জিনিসটা আপনার কাছে কেন মনে হয়েছে, এটা নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2, আমি অনেক যারা অ্যাজাইলেম করেছে এবং অনেকের কাছে শুনেছি যে USCIS এ তাদের ইন্টারভিউ না এসে সরাসরি কোর্টে, যেহেতু অনেকেরই চিঠি আসা শুরু হয়েছে, কোর্টে চলে গেছে, অর্থাৎ কোর্টে হাজিরা দিতে হবে। আবার অনেকেরই অফিসিয়ালি কোর্টে হাজিরার ডেটও আছে, কিন্তু তারা কোর্টে যেতে ভয় পাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা কোর্টে যেতে ভয় পাচ্ছে তাদের জন্য আপনি কি বলবেন, এবং আসলে মানুষ কেন সিরিয়াস না, এই বিষয়টি যদি একটু উল্লেখ করতেন।
মানুষ কেন সিরিয়াস না এটা আমি বলবো কেন? যিনি সিরিয়াস না ওনাকে জিজ্ঞেস করেন। আমি তো বললামই তো, আমি 27 বছর ধরে এই দেশে উকিল। তো এই যে আমি যদি এই কার্ডটা নিয়ে থাকতে পারি, নিজের বুঝতে পাগলও বুঝে। তা এখন বলেন, মানে যারা নেয় না তাদেরকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি তো এটা নিয়ে ঘুরি, আমি সিটিজেন, আমি লয়ার, তো সো হোয়াট? আপনি ওই সৈন্য সামন্তে মানে সাধারণ সৈনিক সে, হ্যাঁ, বা সাধারণ পুলিশের সোলজার, মানে কনস্টেবল, এই জাতীয় লোকজন, তাদের সাথে আপনি ঝগড়া করবেন কেন? পারলে গিয়ে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারির সাথে ঝগড়া করবেন। বলে না যে মরলে হাতির পায়ের নিচে পড়ে পারবো, গরুর পায়ের নিচে না। তো তারই আপনার একটা কাগজ দেখা দেবে। আমি তো যখন সিকিউরিটির মধ্যে ঢুকে এরকম করে হাত দুটো এরকম করি, সোজা কথা। আমি তাদেরকে তাদের এই সিকিউরিটি গার্ডের সাথে ফাইট করার জন্য আমেরিকা আসছে নাকি? তো ফলে আপনি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়া না, পাকিস্তান না, সুইডেন না, জার্মানি না, এই পর্যন্ত আসতে পারেন, আপনার প্রত্যেকেই ডাটালা লোকজন। কে দেখেন বাংলাদেশে আপনার ড্রাইভার ছিল, ইত্যাদি ছিল, কত কিছু ছিল। তা আপনি এখানে এসে এই সাধারণ সৈনিকের সাথে ঝগড়া করবেন নাকি? আপনি আপনার কাগজটা দেখা দেন, আপনি এইভাবে করেন, তারা চেক করুক, আপনি চলে গেলেন। আপনি কি জাজের সাথে ফাইট করবেন? আপনি এই সৈনিকের সাথে ফাইট করতে আসছেন কেন? হ্যাঁ, আমার দল্লা কেন, আমার চাল্লা কেন, আমার বেল্ট কেন খুলতে হবে? আরে বাবা, এই হলো কথা। সুতরাং এইগুলো বলে যান, এগুলোর উত্তর আমি দিব না। ও যিনি করেছেন ওনাকে দেবেন। আপনার পরের দুইটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। একটা কথা হচ্ছে যে এরকম হচ্ছে কিনা, অনেকের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, তাদের হঠাৎ করে চিঠি আসলো যে কোর্টের ব্যাপারে। এইখানে দুই ধরনের চিঠি, আমি জানি না আপনি কোনটা দেখেছেন। একটা আছে তাদেরকে অপশন দেয় যে আপনারা কি এই ইন্টারভিউ বাদ দিয়ে সরাসরি কোর্টে চলে যাবেন কিনা। আপনি যদি না যেতে চান, যে আপনি ওই আগে ইন্টারভিউ দিবেন, হ্যাঁ, এবং এটাতে দুইটা হয়, আপনি দুইটা চান্স পেলেন। আপনার ওটাতে যদি অ্যাসাইলাম ইন্টারভিউতে যদি ওইটা গ্র্যান্টেড নাও হয়, তারপর আপনি কোর্টে গিয়ে ডিনোভো হিয়ারিং, মিনিং অ্যাজ ইফ নাথিং হ্যাপেন বিফোর, আবার একটা সুযোগ পেলেন, দুইটা সুযোগ পেলেন। আরেকটা জিনিস হয়, ধরেন আপনার কেসটা এখনো পুরোপুরি রেডি না, আপনি হ্যাঁ আরো একটু সময় নিতে চান, সেটার অবশ্য অন্য ধরনের উদ্দেশ্য থাকে, যে যতদিন বেশি দেখা যায় ততদিন বেশি ওই কি জানি বলে ওটাকে, ওই ওয়ার্ক পারমিট থাকে ইত্যাদি করে বেশি দিন কাজ টাজ করলো গেল। তো ফলে আপনি ওই রকম যদি সিচুয়েশন হয়, আপনি জাস্ট এটাকে ইগনোর করলেই পারেন, দ্যাটস ইট। আর যদি আপনাকে নোটিস টু অ্যাপিয়ার দিয়ে দেয়, চার্জিং ডকুমেন্টটা ইস্যু করে দিয়ে দেয়, তখন তো আপনি যেতে বাধ্য। হ্যাঁ, এবং আপনি মনে রাখবেন, বাধ্য মানে হ্যাঁ, আপনি না যাবেন, আপনার নামে ডিপোর্টেশন অর্ডার হয়ে যাবে, এবং তারপরেই মানে আপনি ইউ আর সাপোজ টু গো ব্যাক টু ইউর কান্ট্রি, বিকজ আপনি যে কোর্টের যে সুযোগটা সেটা নিলেন না। হ্যাঁ, ফলে আপনার নামে, এবং ওইটা যদি আপনি তাড়াতাড়ি না ওপেন করতে পারেন, না আপিল হোয়াটএভার ইট ইজ, এটা না হয়, তাইলে আপনি ওইটাই ফাইনাল ডিসিশন। তখন থেকে ওইখন আবার আরেক সমস্যা কিন্তু আজকাল উদ্ভব হয়েছে। আমি এই ধরনের কেস করছি, সেটা কি দেখা গেল $2 মিলিয়ন আপনাকে ফাইন করে পাঠিয়ে দিয়েছে, কারণ ওই যে সেই কত সালে আপনি ডিপোর্টেশন অর্ডার হয়েছে, তারপর থেকে যাচ্ছেন না, প্রতিদিনের জন্য অত টাকা করে করে ফাইন করতে করতে এখন এত টাকা হয়েছে, আরো বেশিও হচ্ছে। তখন কি আপনি এক বিশাল বিপদে পড়বেন। সেগুলো আমি করছি, কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের অবস্থা হচ্ছে। সুতরাং ইটস নট অনলি দ্যাট আপনাকে ধরে নিয়ে যাচ্ছে, আপনার এর মধ্যে বাড়ি গাড়ি করলেন, এগুলো সব কিন্তু এগুলোর উপর দিয়ে যাবে, কারণ ফাইনাল ডিসিশন হয়ে যাবে, কালেকশনে চলে যাবে। আচ্ছা, আরেকটা আপনি প্রশ্ন করেছেন, ইন্টারভিউ মানে হিয়ারিং এর ডেট আসছে কিন্তু যাচ্ছে না। আমি কয়েকবারই তো গেলাম, কালকেও গেলাম ইন পার্সন, আমি তো কোনো লোক দেখলাম না। আরেকদিন গিয়েছি অন্য কারণে, দেখেছি আশেপাশের লোকজন, বুঝেই যাচ্ছে ওরা কারা। হ্যাঁ, কিন্তু না, ওইরকম কিছু ধরে নেই। হ্যাঁ, তো কিছু কথা হচ্ছে, আপনি যদি না যান তাহলে অটোমেটিক ডিপোর্টেশন অর্ডারটা হয়ে যাবে। তো এই হচ্ছে কথাটা। সুতরাং আপনার না যাওয়াটা কোনো অপশন না এখানে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আপনি চমৎকারভাবে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ মিজান ভাই। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, এবং প্যানেলের অন্য যারা আছেন আমার সম্মানিত ব্যক্তিরা, তাদের প্রতি আমার সালাম রইল, এবং আপনাদের মাধ্যমে দর্শকদের জন্য সালাম রইল। আজকে সকালেও একজন এসছেন, আজকে সকালেও একজন বায়োলজিস্ট, উনি নাকি আপনাদের এই প্রোগ্রামটা না দেখলে ওনার ঘুম হয় না। হ্যাঁ, এই যে টাইম এক্সক্লুসিভ প্রোগ্রামটা, উনি এসছেন, উনি ম্যানহাটনে একটা বিখ্যাত হাসপাতালে চাকরি করেন, ওনার ওয়াইফ পিএইচডি করছেন ইত্যাদি, অত্যন্ত সম্মানিত লোক। উনি এই কথাটা বলেছেন, বুকটা ভরে গেল যে আমি মাঝে মাঝে ওইখানে প্রোগ্রাম করার সুযোগ পাই, এবং বিশেষ করে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত পত্রিকার যারা এখানে রিপ্রেজেন্টেটিভ, মানে ওনাদেরকে কি বলে, কান্ট্রি রিপ্রেজেন্ট কিছু একটা, কি যে আমার চোখের সামনে যেভাবে করে উনি
বসে আছেন, মনে হচ্ছে একটু পরেই আমাকে কিছু না আবার বলেন। হ্যাঁ, তো যাই হোক, ওনাদের সাথে তারপরে সম্মানিত এখানে বড় হয়ে আছেন, হ্যাঁ, ওনারা আছেন, আমার সালাম নেবেন। আমি এই বলে আজকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ মিজান ভাই। মিজান ভাই, আপনি জানেন যে ইব্রাহিম ভাই একটি ব্যতিক্রমী আয়োজন করেছেন নিউ ইয়র্কে। আমরা বিভিন্ন ধরনের উৎসবের কথা শুনি, উনি মানে এই উৎসবের পাশাপাশি এমন একটি উৎসবের আয়োজন করেছে যে এর আগে কখনো এই ধরনের উৎসব নিউ ইয়র্কে হয়নি, কাঁঠাল উৎসব। আমরা যদি একটু একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে বলি, আমি আপনার কাছে প্রশ্ন রাখবো, এত উৎসব থাকতে কাঁঠাল উৎসব কেন? না, আমার মনে হলো যে আমরা সব গতানুগতিক না জায়গায় গিয়ে, কাঁঠাল আমাদের জাতীয় ফল, এবং আমার বাসায় আমার আমার যেখানে জন্ম সেখানে প্রচুর কাঁঠাল হয়। আমার গ্রামবাসী, আমরা কাঁঠালের মানুষ। আবার মানে আমার স্ত্রী আমার ঘরে কাঁঠাল আনতেই দেন না। তার মানে কি, কাঁঠাল দিয়ে আমাদের ভালোবাসা আছে। আবার অনেকেই কাঁঠালের সুবাসটা সহ্য করতে পারেন না। তো এটা নিয়ে আমি বললাম তাইলে এটা একটা উৎসব হোক, এটা জাতীয় ফল। এটা নিয়ে আমরা লোকজনকে ডাকি, এবং মানে এই যখন এই উৎসবের ঘোষণাটা দিলাম, তখনই এটা নানান জন এটা লেখালেখি শুরু করলেন। তার নানার বাড়িতে কাঁঠাল গাছের একটা স্মৃতি আছে। মানে তার একজন প্রেমিকা চলে গেছে কাঁঠালের, মানে তার শরীর থেকে কাঁঠালের গন্ধ বেরিয়ে আসার কারণে। নানান ধরনের দেখা গেল যে আমাদের বাঙালি মানে সমাজ, আমরা তো গ্রাম বাংলা থেকে উঠে আসা মানুষ, গ্রাম বাংলার আমাদের পরিচয়, আমাদের আমজাম কাঁঠাল এইসব নিয়ে, কাঁঠালের সাথে প্রতিটি মানুষের একটা সম্পর্ক খুব দ্রুতই আসলো। এবং মানে আপনারাও টাইম টেলিভিশনের কালকে খসরু সাহেব ছিলেন এবং অনেকেই ছিলেন। কালকে আমরা যে অনুষ্ঠান করেছি একদম সারা জায়গা নিয়ে, এবং মানে আমাদের আমাদের নারীরা, আমাদের বোনেরা, তারা কাঁঠাল রঙের শাড়ি, সেই সবুজ থেকে হরিদ্রাপ শাড়ি এসব পরে এসেছেন। এবং কাঁঠাল যে একদম নানান পর্যায়ে, কাঁঠালের খাবার, কাঁঠালের আমসত্ত্ব, এমনকি কাঁঠালের বিচি, এমনকি কাঁঠালের উপরের যে অংশটা, মানে সবকিছুই যে একটা উপাদেয়। আবার অনেকেই যে কাঁঠালকে ভালোবাসেন না, তাদের বিরক্তি আসে, এইসবটাও বলেছেন। তো এটা নিয়ে একটা চমৎকার আমরা অনুষ্ঠান করেছি। এবং এই অনুষ্ঠান আমরা প্রথম আলো উত্তর আমেরিকার, মানে আমাদের অন্য সৃষ্টির ভন্ডা, আমরা সবাই মিলে এই সমস্ত নানান বিষয় গবেষণা করি, এবং কামের নানা কিছু বেরিয়ে আসে। এবং আপনারাও যোগ দেন এটা করে, যে আমরা একটা খুব ভালো। এবং কালকের একটা উল্লেখযোগ্য বিষয় ছিল যে বাংলা ভাষার অন্যতম কবি সুবোধ সরকার, তিনি এখানে উপস্থিত হলেন, তিনি বক্তব্য রাখলেন, এবং তিনি বলেন যে তিনি আমের অনুষ্ঠান শুনেছেন, কাঁঠালের অনুষ্ঠান তিনি নিজেও কখনো শুনেন না। তিনি বললেন যে আমি ক্যালকাটায় গিয়ে এই কথাটা সবাইকে জানাবো। এবং আমার অনেক আরেকজন শহীদ পল ভাই, লুৎফুর রহমান চৌধুরী হেলাল, এবং কমিউনিটির গুরুত্বজন মানুষজন সেখানে উপস্থিত ছিলেন। সেখানে মানে কাঁঠালের কবিতা নিয়ে আবৃত্তি করেছেন ডক্টর ফারুক আজম, আমাদের কেউ গান করেছেন। তো একটা চমৎকার সন্ধ্যা, চমৎকার ওয়েদার, এবং এর সাথে মানে পায়েস, সিলেটের বিরিয়ানি চাল, এইসব খাবার ছিল। তো এবং এবার চমৎকার আনন্দের মধ্য দিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছি। আমরা সবকিছুতে, শুনেন, সবকিছুতে সিরিয়াস হয়ে আমরা কি করব? আমরা এইসবের মধ্য দিয়েই আমরা আমাদের ভালোবাসা খুঁজে পাই, দেশকে খুঁজে পাই, আমাদের স্মৃতির মধ্য দিয়েই। আমরা তো প্রবাসীরা যারা আজকে 30-40 বছর আছে, এই যে আমার সামনে বসে আছেন হেলাল উদ্দিন রানা, ওনারা কবিতা লিখতেন। তো একসময় ওই রিক্সায় চলে যাওয়া কোনো মেয়েকে দেখে কবিতা লিখতেন। এখন তো আর ওইটা দেখেন না, এখন ওই ভালোবাসার স্মৃতি, আম কাঁঠাল, ওইটা মনে করে তার হয়তো কবিতার অনুরণন উঠে। আমরা তো এই স্মৃতিতেই বেঁচে আছি, আমরা স্বদেশীরা। এবং আরিফ, আপনিও, আমি জানি না আপনার বাড়ি কোথায়, আপনিও আম কাঁঠাল না হলেও কোনো না কোনো ফলের প্রতি আপনার একটা আকর্ষণ আছে। আগামীতে আমরা এ ধরনের আরো অনুষ্ঠান করবো, আপনারা সবাই থাকবেন। এবং আমি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, আজকের আমার কথার মধ্য দিয়ে আমি টাইম টেলিভিশনকে ধন্যবাদ দিতে চাই। তারা আমাদের অনুষ্ঠানে ছিলেন, এবং সবসময় আমরা পাশে পাই, আমরা আপনাদের পাশে আছি। অনেক ভালো থাকবেন, সবাইকে কাঁঠালীয় শুভেচ্ছা। অনেক প্রশ্ন আছে আপনার কাছে ইব্রাহিম ভাই, এখন কেবল শুরু হলো। আমি বেসিক্যালি দিনাজপুরে আমাদের স্পেশাল হচ্ছে কাঠারি ভোগ চাল। আমরা যখন ধান ক্ষেতের পাশ দিয়ে যাই, সেই তখন থেকে আলাদা রকম ঘ্রাণ নিয়েই আমরা বড় হয়ে উঠেছি। এছাড়া দিনাজপুরের লিচু, কাঁঠালও অনেক ভালো আমাদের ওখানে, এবং কাঁঠাল খাওয়ার প্রতিও 12 মাসি কাঁঠাল থেকে শুরু করে বিভিন্ন পদের কাঁঠাল খাওয়ার অভ্যাসও আমাদের আছে। রানা ভাই, আপনাকে বলবো যে এই যে ইব্রাহিম ভাই যে ব্যতিক্রমী একটা উৎসব করে ফেললো নিউ ইয়র্ক সিটিতে, এই বিষয় নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? ধন্যবাদ। আমিও এই উৎসবের পার্ট অফ দিস বলা যায়।
আমি যদিও নিউ ইয়র্কে নাই, মিশিগানে আছি, কিন্তু আমার সার্বক্ষণিক শুভেচ্ছা ছিল ইব্রাহিমের সাথে, অনুষ্ঠানের সাথে। এই অনুষ্ঠানটা আসলেই ব্যতিক্রমী এবং চমৎকার একটি অনুষ্ঠান হয়েছে, যদিও আমি উপস্থিত ছিলাম না, আমি আশা করছি। এবং কাঁঠাল আমারও খুব প্রিয় একটা ফল। ইব্রাহিম বলেছেন যে এটা জাতীয় ফল, কিন্তু কাঁঠাল নিয়ে আমরা নানা কথাই নানা সময়ে শুনতে পাই। যেমন আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়ে অনেক কিংবদন্তি আছে কাঁঠাল নিয়ে। যেমন পাঞ্জাবিরা কাঁঠালকে তাদের গোঁফ যখন আটায় আটকে গিয়েছিল তো বলেছিল যে কাঁঠাল খায় না, গজব খায়। তো তারপর এই যে এই কাঁঠাল আমাদের সিলেট অঞ্চলে হচ্ছে আম কাটলি, এটা এটা হচ্ছে এই কাঁঠালের সিজনেই হয় আসলে। তখন সম্ভ্রান্ত যারা যেসব পরিবার, বনেদি পরিবার, তারা তাদের মেয়ের বাড়িতে বিশেষ করে এই মৌসুমী ফল কাঁঠাল, আম এগুলা পাঠান প্রত্যেক সিজনে। তো এই কাঁঠালের মৌসুমে, তো এটাকে আমাদের সিলেটে বলে আম কাটলি দেয়া। মানে এই ফল ফসল সবকিছুই দেওয়া হয়, কিন্তু এটা মানে নামটা এসেছে কাঁঠাল এবং আম থেকেই। তো এ নিয়ে কাঁঠাল নিয়ে অনেক আরো কিংবদন্তি রয়েছে, অনেক কিছু রয়েছে আমাদের সাহিত্যে জুড়ে, অনেক জায়গা জুড়ে আছে কাঁঠাল, সংস্কৃতিতে, সাহিত্যে, আপনি পালা গান বলেন, এসবে। তো আমি কাঁঠাল ভালোবাসি, আমার পরিবারেও আমার মেয়ে, আমার স্ত্রী কাঁঠাল খুব ভালোবাসেন। আমি প্রায় এই ফলটা কিনে আনি এই মৌসুমে। তো আমি আবারও ইব্রাহিমকে এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই, এবং যারা যুক্ত হয়েছিলেন। আমারও কালকে ফোনে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু আহ, সময় সুযোগের জন্য হয়নি বা সংযুক্ত হতে পারিনি। আমি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। জানাচ্ছি এবং সকলকে। আমি বলে রাখা ভালো, আমি মানে কাঁঠাল খাওয়ার ইচ্ছে হলে আমি মানে হেলালুদ্দিন রানার বাড়িতে, মানে ওখানে খুব ভালো কাঁঠাল পাওয়া যায়। এবং আমি বিশেষ করে গত বছর ওই কাঁঠাল খাওয়ার জন্যই গিয়েছিলাম। এবং আমার বিভিন্ন সময় এই যে এই সমস্ত উদ্ভট কাণ্ড কারখানায় আমার কিছু বন্ধু বান্ধব তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন, তাদের সাথে প্রথমে একটা পরামর্শ করে নেওয়া হয়। তো পরামর্শ করলে তারা আমি ভাব বোঝার চেষ্টা করি যে কি ধরনের প্রতিক্রিয়া আসতেছে। এটা বাজার ওখান থেকে প্রথম বোঝা যায়। তো আমি এই যে কাঁঠাল নিয়ে উৎসব করছি, এটা নিয়ে আমি হেলালুদ্দিন রানার কাজের সাথে শুরুতেই একটা পরামর্শ ছিল, এবং এটা আমি সর্বোত্তভাবে উৎসাহ পেয়েছি। এবং আমি আবারও চলেন আপনাকে নিয়ে আমরা মিশিগান যাই। মিশিগানে খুব ভালো কাঁঠাল, এবং মানে মানে এবং শুনলে অবাক হবেন যে রানার এখানে জন্ম নেওয়া মেয়ে, সে নিজে মানে এই হাতের মধ্যে অয়েল লাগিয়ে, তেল লাগিয়ে সে কাঁঠাল ভেঙে খাওয়াতে পেরেছে। ইট ওয়াজ এ গুড মেমোরি ফর মি। আমাদের এখানকার মেয়েরা বা ছেলেরা এখানে জন্ম যারা, তারা অনেকেই এই ফলটাকে জানে না বা এইসব কাজে নামতে চায় না। তো রানার এখানে জন্ম নেওয়া মেয়ে সে কাঁঠাল ভেঙে আমাদের মানে আমাদের পরিবেশন করে। তো সেটা আমার একটা উজ্জ্বল স্মৃতি। ধন্যবাদ আরিফ, এবং এটা নিয়ে আমাদের আলোচনার সুযোগ দেওয়া। যে আপনারা শুনলেন রাজনীতি, জটিল, ভালোবাসা, বিদ্বেষ, একে ওকে গালাগালি করা, এইসব তো সব সময় আছে, এবং কিছুক্ষণ পরে আপনিও ওইদিকে নিয়ে যাবেন আমাকে, আমি জানি। কিন্তু এটার চেয়ে মানে আমরা একটু 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 অন্য প্রকৃতি, ফল, ভালোবাসা এইসব নিয়ে কথা বললাম। এই সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সত্যিকার অর্থে আমি 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 একটা কথা এখানে যোগ করব। কাঁঠালের যে আরো বিস্তর রেসিপি দিয়ে আমাদের বিখ্যাত আপা, আমি নাম নিচ্ছি না, তিনি আরো কাঁঠালকে জাতীয় পর্যায়ে ফেমাস করে দিয়েছেন। এই যে কাঁঠালের বার্গার, কাঁঠালের এটা সেটা, আরো কত কি। তো আমরা তাকেও মিস করছি কাঁঠালের সাথে। আর সত্যিকার অর্থে আমার কাছে যেটা মনে হয় যে দর্শকরা ভীষণভাবে উপভোগ করছে, কারণ খবরটি ভিন্নধর্মী, আর যেখানে আমাদের সংস্কৃতি, আমাদের সবকিছু জড়িয়ে আছে, আমাদের আবেগ, অনুভূতি, এবং একটি গাছে পাকা কাঁঠাল, কাঁচা কাঁঠাল, এবং কাঁঠালের যে বিভিন্ন রকম ভাবে আমরা খাবার হিসেবে যেভাবে উপভোগ করেছি, সেটাকে ইব্রাহিম ভাই তুলে ধরার চেষ্টা করেছে। ইব্রাহিম ভাই, আমার একটি ডিফারেন্ট কোশ্চেন আছে আপনার কাছে। সেই কোশ্চেনটা হলো যে আমরা জানি যে বসন্ত উৎসবে বাসন্তী কালারের শাড়ি বা পাঞ্জাবি, ঈদের সময় দেখা যায় যে সেই রকম ফেস্টিভ্যাল করে মানুষের একটা সাজগোজ থাকে। তা আপনি কি এই উৎসবে কাঁঠালের রঙে পাঞ্জাবি আর কাঁঠালের রঙের শাড়ি ম্যাচ করে কি সবাইকে আগে থেকে আয়োজন গিয়ে বলে রেখেছিলেন? না, আমি সেভাবে বলি না। শুনেন, আমার প্রথম আলো পরিবারের, আপনি জানেন যে আমাদের প্রায় মানে 30+ বোনেরা আছেন।
এরা মানে সবাই আমরা একই মানসিকতার। তো এরা বললে যে কাঁঠালের কি রং হয়, প্রথমে এটা সবুজ হয়, তারপরে একটা হরিদ্রাব, একটা ভাব লাগে, এটা তারা নিজে নিজেই ঠিক করে। তারাই আমাকে বলেন যে মানে ভাইয়া তাইলে আপনি ওই ওই সাদা রঙের বা এটা হলুদ রঙের পাঞ্জাবি পরে আসেন। তো এটাও এইভাবেই হয়ে যায়। আমরা খুব যে একটা পরিকল্পনা করে করি না। এর আগে আমি আরিফ, আপনার মনে নাই হয়তো, তখন আপনি হয়তো আসেনও নাই, আমরা একবার আমরা এই বন্ধুদের সহযোগিতায় আমরা করলাম যে 60-এর দশকের সাজে বাঙালি নারী। তো সেখানে সবাই সেই সুচিত্রা সেনের সময়কার বড় বড় কানের দুল, সেই কবির কবরী ববিতা তাদের সাজে আসলেন। এবং আপনি দেখেন যে 30-40 জন নারী, যখন বাঙালি নারী সেই 60-এর দশকের সাজে, এটা এখনো সবাই বলে থাকেন যে এটা একটা উল্লেখযোগ্য অনুষ্ঠান। তো আমরা এইভাবেই করেছি। এবং আশ্চর্য ব্যাপার, কালকে খসরু ভাইকে জিজ্ঞেস করেন যে কাঁঠালের মানে গন্ধ পেয়ে অনেকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া অনেক নারী চলে এসেছেন, যে এই শাড়ি শুড়ি পরে, এত সুন্দর শাড়ি পরে কারা জানে, এবং এখান থেকে কাঁঠালের সুবাস আসছে, আমরা এখানে অংশ নিতে আসলাম। এই আমার ধরনের একটা অন্তত প্রশ্ন 10-15 ছিল, নারীরাই কি শুধু এসেছিল, পুরুষরা কি আসেনি? মানে পুরুষরাও ছিলেন, নারীরা বেশি ছিল। মানে মানে নারীরা বেশি ছিলেন, মানে পুরুষরাও ছিলেন। আমি যদি বলি যে আমাদের প্রথম আলো উত্তর আমেরিকা অনুষ্ঠানে নারীদের মানে সমাগম বেশি হয়, যেহেতু আমাদের এই কাজকর্মের সাথে বেশি ইনভলভ থাকেন আমাদের লেখক সাংবাদিক বোনেরা, তারা এটা অর্গানাইজ করেন। সেই অর্থে আমাদের প্রতিটি অনুষ্ঠানে দেখা যায় তাদের আধিক্য, এবং আমি তাদের কথাই মেনে চলি সব সময়। এটা একটা নিরাপদ জায়গা। আচ্ছা, আমরা খুব উপভোগ করলাম, দর্শকরা উপভোগ করলো কাঁঠাল উৎসব নিয়ে। আমরাও চাইবো যে ভবিষ্যতে আপনি এই উৎসবকে কন্টিনিউ করবেন এবং আরো বড় পরিসরে করেন, যেন যুক্তরাষ্ট্র জুড়ে যত বাংলাদেশিরা আছে সবাই যেন আয়োজনে অংশগ্রহণ করতে পারে, এই প্রত্যাশা থাকলো। এ নিয়ে একটা বাংলায় বহুল প্রচলিত প্রবাদ আছে যে গাছে কাঁঠাল আর গোফে তেল। আচ্ছা রানা ভাই, আগামী বছর করব আরিফ, আপনাকে আগাম, এবং আমাদের দর্শক যারা আমাদের শুনছেন, আমরা একদম নির্মল আনন্দের জন্য একটা কাঁঠাল উৎসব করব। এবার একটু অভিজ্ঞতা হলো, মানুষের আকর্ষণ হলো, এবং সবাই আসবেন, আমরা কথা বলবো, ছবি তুলবো। এখানে কোনো কোনো রাজনীতি, কোনো 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 অন্য কোনো কিছু আলাপই নাই, সব এই কাঁঠাল নিয়ে আলাপ। ধন্যবাদ আবার। আমার মনে হয় অনেক হার্ড নিউজের মাঝে আজকে আমরা একটু সফট নিউজ করলাম, একটু হার্ড নিউজ করে অনুষ্ঠানটি শেষ করতে চাই। রানা ভাই, আমি আপনার কাছে একটু হার্ড নিউজে যেতে চাই। আমরা একটু সংবাদের দিকে চোখ দিয়েছিলাম যে নিউ ইয়র্ক পুলিশের ডিএনএ ডেটাবেস কি অসাংবিধানিক কিনা, এবং নতুন করে আইনি লড়াইয়ের ব্যাপারে অনেকগুলো অর্গানাইজেশন এরই মধ্যে পা রেখেছে। এই বিষয়টি যদি একটু দর্শকদেরকে বলতেন। জি, এই বিষয়টা হচ্ছে যে আসলে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট, তাদের যে ডিএনএ ডাটাবেস, এটা কিন্তু আমরা জানি যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় আইনগুলা কিন্তু ভিন্ন ভিন্ন। তো নিউ ইয়র্কের আইনটা হচ্ছে যে যারা কনভিক্টেড হবে তাদের আপনি ডিএনএ স্যাম্পল রাখতে পারেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সার্টেন একটা কেসে আজকে দেখা গেল যে একজন ব্যক্তি যাকে গ্রেফতার করা হয়েছিল, তার অপরাধ ছিল যে সেখানে তিনি অবৈধ আগ্নেয়াস্ত্র তার গাড়িতে রয়েছে এমন একটি অভিযোগ। তো যখন তাকে গ্রেফতার করা হলো, গ্রেফতার করার পর দেখা গেল যে 12 ঘন্টা তাকে মানে জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি। তো 12 ঘন্টা পরে যখন তাকে ওয়াটার বা পানি দেওয়া হয়েছে, এরপরে তিনি যে কাপে পানি পান করলেন সেটার থেকেই তার ডিএনএ স্যাম্পলটা তাকে না জানিয়েই কিন্তু এনওয়াইপিডি এটা সংরক্ষণ করে রাখলো। এটা নিয়েই মূলত মামলা হয়েছে, এবং মামলায় আরো অনেক পক্ষ জড়িত হয়েছেন মামলা হওয়ার পরে। তো এটা কতটুকু আইনি মার পেয়েছে, কি সঠিক না বেঠিক, এটা নিয়ে নানা ব্যাখ্যা বিশ্লেষণ বা যারা আইনজ্ঞ রয়েছেন তারা এটা আরো ভালো বলতে পারবেন। কিন্তু আমি যতটা এই রিপোর্টটা দেখলাম যে অনেকেই কিন্তু এটাকে সমর্থন করছেন না, বা অনেক আইনও এটাকে সমর্থন করছে না। যেমন 4th অ্যামেন্ডমেন্টও এটার বিপক্ষে, বা নিউ ইয়র্কেরও অনেক আইন আপনি গোপনে বা উইদাউট কনভিকশন একজন সিভিলিয়ানের আপনি কি তার ডিএনএ সংরক্ষণ করতে পারেন কিনা, বা এটা পুলিশের ডাটাবেসে অপরাধী হিসাবে দিতে পারেন কিনা, এ নিয়ে প্রশ্ন রয়েছে। তো মামলা এখনো চলমান, যদিও এখানে দেখলাম যে আদালত অনেকটা মানে কি বলবো যে প্রশাসনের পক্ষেই, পুলিশ প্রশাসনের পক্ষেই রয়েছেন, তারা আর্গুমেন্ট সেখানে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখবো এটা কত দূর যায়। তো আমার মনে হয় এটা কোনোভাবেই ঠিক না। আজকালকের যে সময়,
বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা ইত্যাদি আপনি লোকজনের সাথে কথা বলতেও এখন ভয় করে। আজকে আমার একজন বন্ধু বাংলাদেশ থেকে ফোন করেছিলেন, তিনি বললেন যে তিনি কথা বলেন কিন্তু কারোর সাথে তিনি ভিডিও কল করতে ভয় পান, কেননা কেউ যদি এটা গোপনে রেকর্ড করে তারপরে এআই দিয়ে এটা আবার কনভার্ট করে বাজারে ছেড়ে দেয়। তো এই যে বিষয়গুলো, মানে আমরা যত উন্নত হচ্ছি তত কি পিছিয়ে যাচ্ছি, নাকি আমরা সিভিলিয়ান বা আরো সভ্য হওয়ার প্রতিযোগিতায় এমন একটা জায়গায় যাচ্ছি যেখান থেকে আমাদের ফেরা কষ্টকর হয়ে পড়বে? তো আমি বলবো এই ডিএনএ স্যাম্পলটা কোনোভাবেই কালেক্ট করা উচিত না। আমরা জানি না, আমরা যারা এই পুলিশের কাস্টডিতে যাই, সেটা হোক নিউ ইয়র্ক বা অন্য যে কোনো জায়গায়, তারা যে গোপনে এ কাজ করছে না এটা কে জানে। তো এটার আমার মনে হয় যে আইনি একটা লিমিটেশন আসুক আদালত থেকে, এবং আদালত হচ্ছে সঠিক জায়গা, তারা এটার একটা নিষ্পত্তি করুক, এবং আমি আশা করব সেটা জনমানুষের পক্ষেই সে এটা যাবে। আরিফ, ধন্যবাদ আপনাকে। ইব্রাহিম ভাই, আমি আমি একটি সংবাদের আপনার কাছে একটু বিশ্লেষণই জানতে চাইব। প্রথম আলোতে, বাংলাদেশ প্রথম আলোতে একটি ভার্সনে একটি সংবাদ এসেছে যে এনসিপির নাহিদ ইসলাম সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে উনি একটি স্পিচ থ্রু করেছে। সেই স্পিচটা হচ্ছে এরকম: বর্তমান সরকারকে 5 বছর আর ক্ষমতায় রাখতে দেওয়া হবে না। তো আমি একজন সংবাদকর্মী হিসেবে যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই, জনগণই তো আসলে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, জনগণই তো সিলেক্ট করবে কে ক্ষমতায় থাকবে কে ক্ষমতায় থাকবে না। তো তার এই স্পিচটা, মানে আপনার কাছে কি মনে হয় যে স্বাভাবিকতা আছে স্পিচের মধ্যে, বা এই ধরনের স্পিচ এখনকার রাজনীতির সমীকরণে কতটুকু যৌক্তিক? শুনেন, অনেক ধন্যবাদ আপনাকে। গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় বক্তব্যটা খুবই স্বাভাবিক। আমরা শুনেন, আমরা অনেক ওই গালাগালি শুনে ওই পিঠের চামড়া থেকে, এখন তো আর পিঠের চামড়া উঠে না, ওই এগুলো আরো শরীরের নিচের দিকে নেমে গেছে। বাট এনিওয়ে, কিন্তু আপনার গণতান্ত্রিক সরকার, আমরা যদি এখানে আমেরিকা দাঁড়াইয়া আর ডেমোক্রেটিক পার্টির একটা সবাই দাঁড়ায় বলি যে ডোনাল্ড ট্রাম্পকে আর একদিনও ক্ষমতায় রাখতে দেওয়া হবে না, এটা খুবই খুবই ভালো। কিন্তু আসলে এই কথাটা কে বলতেছে? একটা রাজনীতির মাঠ থেকে উঠে আসা মানুষ, সে আশা করতেছে যে 5 বছর লাগবে না, উনি উনার রাজনীতি করে বর্তমান যে সরকার আছে এই সরকারকে এর আগে মানে নামিয়ে দিতে পারবেন। তো আমি মনে করি না এটা এত সিরিয়াসলি নেওয়া, যে এটা সে বলে নাই যে মানে তারেক জিয়াকে জোর করে ওখানে গিয়ে গাড় ধরে নামিয়ে দেবে। উনার রাজনীতি যেটা, সেটার প্রত্যাশা হচ্ছে এখন উনার সাথে কয়জন আছে শুনেন। আমরাও তো সেই 72 সালে দাঁড়ায় বলছি যে শেখ মুজিবের কে আমরা 1 মিনিটও শান্তিতে থাকতে দিব না, আমরা ওই পিঠের চামড়া উঠাই নেবো। চামড়া কি উঠাইছি? আমরা ডুগডুগিও বাজাইতে পারি নাই। তো এইগুলা রাজনীতিতে, গণতান্ত্রিক রাজনীতিতে এই ধরনের, এইটা একদম সীমাহীন, সীমা ছাড়া, বরঞ্চ অন্যান্য যে সমস্ত কথাবার্তা আছে এটার চেয়ে আমার কাছে একটা সহনশীল মনে হয়, এবং এটা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। এবং এটা যদি সরকারের উপর একটা চাপ সৃষ্টি করে, যে আমরা জনগণের পক্ষ থেকে বলতেছি, আমি বাম রাজনীতি করে আসতেছি, আমাদের লোকজন এই 15-20 জনের সভায় আমরা বলতাম এই সরকার আর এক মুহূর্তে ক্ষমতায় থাকার অধিকার নাই। এই জুড়ে চিৎকার, আমরা মনে করি সরকার এখনই নাইমা যেতেছে, কিন্তু আমার পিছনে মানুষ দাঁড়ায় আছে 50 জন। তো এখন এই নাহিদ সাহেবের কথায় যদি সরকার 5 বছর না 5 দিন পরে নেমে যায়, উনি খুশি হবেন, উনার রাজনীতি খুশি হবে, কিন্তু বাস্তবতাটা তো আর বক্তৃতায় হয় না। তবে গণতান্ত্রিক চর্চার রাজনীতিতে এইটা খুব একটা অস্বাভাবিক বক্তব্য না, এটাকে আমরা খুব বেশি অশালীন বা গণতান্ত্রিক বিরোধী বক্তব্য বলেও মনে করার কোনো কারণ নাই। এটাই আমার কথা। ধন্যবাদ আপনাকে। দেখা খুবই যৌক্তিক, এবং আমিও বিষয়গুলোকে এইভাবে দেখার চেষ্টা করছি। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে, বাংলাদেশি গণমাধ্যমে বিষয়গুলোকে আমরা লক্ষ্য করছি, এনসিপির বিভিন্ন কার্যক্রমগুলোকে কেন্দ্র করে খুব বেশি ইতিবাচক তথ্য সামনে আসছে না। এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করতে গিয়ে যেভাবে বাধার মুখোমুখি হচ্ছে, সেটাই বা আপনারা কিভাবে দেখছেন? এরপরে আমরা অনুষ্ঠানটি শেষ করতে চাইব। এটা যদি আমি বলি, শুনেন, আমাদের প্রথম হচ্ছে যে গণমাধ্যম, আমরা কি নিরপেক্ষ? আমরা কাউকে উস্কে দিচ্ছি, এবং এই উস্কে দেওয়ার এবং কাউকে যাতে সে এই উস্কানোটা বিপদে ফেলি, এটাও একটা গণমাধ্যমও আজকাল পার্টিজান হয়ে গেছে। এবং শুনেন, গণতান্ত্রিক রাজনীতি বিএনপি কি চাইবে? বিএনপি চাইবে মানে বাধা দিতে, এবং এই বাধা ডিঙ্গিয়ে সেই যারা এনসিপি বা অন্যান্য বিরোধী দল, তারা প্রকৃত অর্থে এই সমস্ত বাধা ডিঙ্গিয়ে তার রাজনৈতিক চর্চা, গণতন্ত্র তো সহজে আসে না।
এই এই আমেরিকাও যদি আপনি শুনেন, এই টি পার্টি আন্দোলন হয়েছে বা ব্ল্যাক লাইভ ম্যাটার হয়েছে, সেখানে কি হামলা টামলা হয় নাই? এবং আমাদের দেশ, যে দেশ মানে এই কিছুদিন আগে আপনি 24শে জুলাই করে আসছেন, আমাদের দেশের একটা গণতন্ত্র তো কোনো ভিতের উপরই দাঁড়ায় নাই। এখন আমাদের এই সমস্ত নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়েই যেতে হয় গণতন্ত্রকে। গণতন্ত্রের পথ কখনো মসৃণ নয়। এবং এখন যে সমস্ত ঘটনা ঘটতেছে, আমরা কি হঠাৎ করে কালকে যে ব্রিটিশ গণতন্ত্র হয়ে যাব, সবাই এক্সকিউজ মি বলে কথা বলা শুরু করবে? এটা কি আমরা আশা করি? আমরা কি সেই মানে বা পশ্চিমা গণতন্ত্রের সূতিকাগার হয়ে উঠবে বাংলাদেশ, যে সবাই আপনারা বলবেন যে আমরা এই মানে পদত্যাগ চাই, আর একজন পদত্যাগ করে ফেলবে? আমাদের যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে। আমরা যারা গণতন্ত্রের লড়াই করতেছে আজকের প্রজন্ম, তারা হয়তো মানসিকভাবে কতটা প্রস্তুত আমি জানি না, আমরা তো দেশে নাই, কিন্তু সে তার লড়াইকে চালিয়ে যাবে। এটাই গণতন্ত্রের নিয়ম। যখন এটা সহিংস হয়, এটা আমরা পছন্দ করি না, কিন্তু গণতন্ত্রে সহিংস হয়ে ওঠাটাও অস্বাভাবিক না। আপনারা দেখছি ম্যানহাটনে মানে এই যে আমেরিকার বিভিন্ন জায়গায় ব্ল্যাক লাইভ ম্যাটার্স এটার উপর হামলা হয়েছে, তারা আবার ইট পাটকেল ছুড়েছেন। এই ধরনের জিনিস যখন সীমানা ছেড়িয়ে আইন লঙ্ঘনের পর্যায়ে চলে যায়, সেটা গণতন্ত্রের জন্য হুমকি, সেটা অপরাধের মতো ঘটনা ঘটতে শুরু করে। বাংলাদেশের এই মাত্রাটা যদি সহনশীল হয়, এইসবের চর্চার মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রাটা একটা স্থিতিশীল অবস্থায় যাব। এবং ইউটোপিয়ান, আমরা এত একটা মাইলস্টোন নয় যে আরো 5 মাইল হাঁটলেই আমরা গণতন্ত্রের একটা সীমানায় চলে যাব। এইটা একটা প্রক্রিয়া, প্রতিদিন আমরা শিক্ষা নিব। এর মধ্যে মানুষ লোক ক্ষয় হবে, আবার পিঠের চামড়া উঠবে। যিনি চামড়া উঠাতে যাবেন তারও একটা শিক্ষা হবে, তিনি দেশ ছাড়া হবেন, কেউ জেলে যাবেন। এই ধরনের ঘটনা গণতান্ত্রিক রাজনীতিতে খুবই স্বাভাবিক জিনিস। এবং এই স্বাভাবিকের প্রক্রিয়াটা যতটা বেশি নিয়ন্ত্রণ করে আমরা এগিয়ে যেতে পারবো, আমরা এটা নিয়ে সমালোচনা করব, আমরা কথা বলবো, কিছুই হাইড অ্যান্ড সিক না, কারো এজেন্ডায় গোপন কিছু না। গোপনে যখন হত্যাকাণ্ড ঘটে, সামরিক অভ্যুত্থান ঘটে, এইসব তো গণতন্ত্র স্বীকার করে না। গণতন্ত্র এই সমস্ত প্রতিবাদকে স্বীকার করে। এখন আপনি এই নাহিদ ইসলামের রাজনীতি আপনি পছন্দ করেন না, ঠিক আছে, আপনিও বলেন যে তোমার এই ক্ষমতা নেই 5 বছরের মধ্যে একটা লুমো ফালানোর, এটা বলতে পারেন, কিন্তু তার এই বক্তব্য দেওয়ার গণতান্ত্রিক রাজনীতিতে অধিকার আছে, এবং আমাদের বিরোধিতা করার বা আপনার বিরোধিতা করার অধিকার আছে। জি, ধন্যবাদ ইব্রাহিম ভাই, ধন্যবাদ রানা ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। টাইম টেলিভিশন আমাদের সমস্ত দর্শক যারা, আজকে আমাকে মানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কথা বলতে হয় নাই, সুতরাং সবার মধ্যে একটা শান্তি বিরাজ করুক। জি, ধন্যবাদ রানা ভাই। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। Different flags, different traditions, different languages, but one shared heritage. Our cultures may be unique. And now, South Asian Unity Parade 2026 is bringing